আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাবেক উপদেষ্টারা যাদের বিরুদ্ধে দুদকে শত শত দুর্নীতির অভিযোগ হয়েছে, তারা কথা বলছেন, তারা বলছেন তারা ফেরেশতা, তারা কোন দুর্নীতি করেন নেই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাদেরকে আগে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে। তারা যেটা করেছেন, কয়েকদিন আগে তারা বাংলাদেশে ক্ষমতায় ছিলেন এবং হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করেছেন, বিচারও করেন নাই, তারা তাদেরকে জামিন দেয় নাই, উভয় ফেলে রেখেছেন। তাদের বিষয়টা অভিযোগগুলা আগে তাদের গ্রেফতার করে তার আমলে আনতে হবে। সিলেটে এনসিপি নেতা সার্জিস গিয়েছিলেন, গিয়ে সেখানে শাহজালালের মাজারে দলীয় স্লোগান দিয়েছে। শত শত বছরের একটা প্রাচীন মাজার, এটা মানুষ শ্রদ্ধা জানাতে যায়, মানুষ আমাদের রাজনৈতিক নেতারাও যান সেখানে, কখনো সেখানে কোনো দলীয় স্লোগান দেওয়া হয় না। বিষয়গুলো নিয়ে আলাপ করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিলেতের বঙ্গবন্ধু গবেষক সুয়েদ মজুর। সুয়েদ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ পারি ভাই। আর এই সপ্তাহের শেষ অনুষ্ঠান আমাদের, আশা করি দর্শকরা শুনবেন, দেখবেন, কমেন্ট করবেন। আমি যেটা চাচ্ছি, আমরা কমেন্ট করুন। আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে বলতে পারেন, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করেন, একটু করে কমেন্ট করেন, ভালো লাগলেও করেন, খারাপ লাগলেও বলেন। উপদেষ্টার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনি যেভাবে ব্যাখ্যাটা করলেন, শুরুতে যে সূচনাটা আপনি দিলেন, সত্যি কথা বলতে যেটা, ওরা যখন এই যারা সরকার গঠন করে বা যাদের এদেরকে যারা বসিয়েছিল, ছাত্র নেতারা বা রাজনৈতিক দলগুলো, তাদের একটি অন্যতম দাবি ছিল যে গত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির মধ্যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, সেই টাকা আমরা ফেরত। এবং শুরু থেকেই তারা বলতেছিল টাকা অবশ্যই আমরা ফেরত আনবো, টাকা অবশ্যই ফেরত আনবো। 18 মাসে 18 পাউন্ড ডলার আনতে পেরেছি কিনা জানি না, সন্দেহ আছে। কিন্তু শেখ হাসিনা কিন্তু অনেক টাকা আনতে পেরেছে, অন্তত সিঙ্গাপুর থেকে কিছু টাকা এসেছে আমরা জানি। ফেরত আনছিলেন, কিন্তু গত 18 মাসে আমাদের এই যে বিবিআইপি, নিজে ঘোষিত বিবিআইপি, উনি নিজেই তো সবকিছু ঘোষণা করেন। এই ইউনুস যে শুরু থেকে এই অনেক কথাই বলছে, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। এই যে বেলা আপা, আজকে বেলা আপার বিরুদ্ধে, একে সবাই বেলা আপা বলে, অন্য সংগঠনের নাম হচ্ছে বেলা উদয়। এই যে রাজাকার কন্যা যে একটা বিস্ফোরণ ঘটালো, যে ইঞ্জিনিয়ারিং করে একটি দলকে আমরা ক্ষমতায় আসতে দেইনি, সেটা তো পরিষ্কার বোঝা যায় তারই আপন সংগঠন। কারণ সে তো রাজাকার কন্যা, রাজাকার অধ্যুষিত সংগঠন জামাতকে সে আনতে চায়নি। কেন আনতে চায়নি সেইটা একটা বিষয় আছে। এই যে এক একটা বিষয়, এই যে কথাগুলো চলতেছে এই গত 18 মাসে, না তার লাগার ব্যস্ত তো নাই। স্টুডেন্ট বাচ্চা, লুচ্চা দান্দাবাজ, আপনিও চিনেন, আমি তারা ভালো করি, তার মতো চুন নাই না এত। আচ্ছা, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছে তার বউয়ের অ্যাকাউন্টে কি 600 কত টাকা আছে, এটা কিন্তু বিশ্বাস করার মতো মনে হয়? আমি সেই যেভাবে, কিন্তু 610 টাকা অ্যাকাউন্টে আছে, এগুলোকে বিশ্বাস করার মতো আপনি বলেন তো? এখন একটা ব্যাপার কি জানেন, মানুষের এই বয়সের ছেলেপেলে কেউ দুর্নীতি করে, তার প্রকাশ ভঙ্গিতেই বোঝা যায়। আসিফ সজীব ভুইয়ার উপদেশ হওয়ার আগে যে চেহারা সুরত ছিল, এখনকার চেহারা সুরত, উনি হাঁসের মাংস খেতে কিন্তু ওয়েস্টার্ন হোটেলে যেতেন উনি। এই যে হাঁসের মাংস অস্ট্রিন হোটেলে যাইতো, বা যারা সরকার ছিল না কিন্তু এই এনসিপির ছেলেপেলেরা এই পয়সাগুলো ওরা পাইলো কই? ভাব দেখায় নির্বাচন সব চাঁদা ওঠায়, এগুলা কেউ আর বুঝে না যে চাঁদা ওঠায়, এটা ভাব নেই, বুঝছেন? অনেক রাজনীতির সাথে আমাদের আমি চলেছি, অনেকেই বলতেন নির্বাচন হচ্ছে ওনাদের ব্যবসা। নির্বাচন হলে আর নাম বলবো না, নির্বাচন হলে যদি 5,000 লাখ আগে ধরে না, আমি 86 ওই সময়ের কথা বলতেছি, 5 লক্ষ বা 10 লক্ষ টাকা খরচ হইলে ওনাদের পয়সা উঠতো 15 লক্ষ 20 লক্ষ, বুঝছেন?
তো ওনাদের খরচটা কম এই যে ব্যবসা ওনারা বলতেন, রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে। দেখবেন প্রশ্ন তুলেছেন, আমার সম্ভবত রুমিন ফারানা প্রশ্ন তুলেছেন যে এই যে সাংবাদিকদের এত কোটি কোটি টাকা, রাজনীতিবিদদের এদের পেশাটা কি? পেশাটা 24 ঘন্টা রাজনীতি করে কি এত টাকা বানানো যায়? সে যদি আইনজীবী হইতো কথা ছিল, ডাক্তার হইলে কথা ছিল, রুমিন ফারানা আইনজীবী, ঠিক না? যে কিছুই করে না, সে শুধু রাজনীতি করে, সে এত কোটি কোটি টাকা কি করে বানায়, পয়সাটা পাই? এই প্রশ্নটা মানুষ তাদেরকে যদি করা যায়, ইউনূস এত পয়সা পাইল ভাই, যে অপদেষ্টারা এত পয়সা পাইল, দুর্নীতি করে নাই। এখন প্রশ্ন হচ্ছে, দুর্নীতি যদি নাই করবে, 18 মাসের দেশের অবস্থা, দুর্নীতি যদি নাই করবে, তাহলে তোদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কেন? কেন অভিযোগ উঠবে? অভিযোগ আপনি যে শুরুতে বলেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কিভাবে জামিন বাণিজ্য করেছেন, কিভাবে কর্মকর্তাদের ঢাকার আশেপাশে রাখতে 50 লক্ষ থেকে 2 কোটি টাকা তিনি বাণিজ্য করেছেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ওয়াসার এমডি নিয়োগে যে করাপশন করেছেন। আজকে এমডি কানাডায় বাড়ি কিনছে এমডি। আপনি এই যে আপনি শুরুতে বলছেন যে এই যে হাজার হাজার নেতা মানুষকে বিনা অপরাধে শুধু দ্রুত অভিযোগ এরা দুর্নীতি করেছে বলে তাদের গ্রেপ্তার করে নিয়ে গেছো, স্লোগান দিয়ে বিচার গ্রেপ্তার করে রাখছো। যাদের বিরুদ্ধে আজকে দুর্নীতির অভিযোগ উঠছে হাজার হাজার, তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ছিল আগে গ্রেপ্তার করবে, পরে মামলা দেবে। চিঠি দিয়েছে বিভিন্ন জায়গায় যাতে কাউকে জামিন দেয় না, সে তো করছে। কিন্তু এখন যেটা আপনারা যে করলেন, এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা উঠলো, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? কেন? আসল বিষয়টা কোন জায়গায়? কেন? চুক্তিটা কোন জায়গায়? কার সাথে চুক্তি হয়েছে? এই যে খলিলুর রহমানকে চুক্তিতে বিএনপির মহাসচিবের একটা বক্তব্য এক জায়গায় আসছে, উনি বলেছিলেন আগের গভর্নমেন্টের ব্যাপারে কোনো শ্বেতপত্র ওনারা করবেন না, ওরা অনেক ভালো কাজ করেছে, মানে চুক্তি তো সেখানে। ওই জায়গায় এইটা তো ওই যে রেজওয়ানের কোথায় তো বেরোয় আসতেছে, চুক্তির মাধ্যমে তার বিএনপি ক্ষমতায় এসেছে। তারেক রহমান তো চুক্তির মাধ্যমে দেশে এসেছে, আসে নাই? এই যে ইঞ্জিনিয়ারিং করে যে কথা, তার চুক্তি না হইলে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করে কেন? এইটাও তো একটা লঙ্ঘন। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যে টার্মস কন্ডিশন, যদি ওরা বলে টার্ম কন্ডিশন ছিল না, কোনো টার্মস কন্ডিশন ছিল না, তাহলে খলিলুর রহমান তো এইখানে একটা রাজনৈতিক দলের পররাষ্ট্রমন্ত্রী হইতে পারে না। তাকে যখন পররাষ্ট্রমন্ত্রী, নিশ্চয়ই এখানে ডিল হয়েছে। রেজওয়ান রাজাকার কোনো জামাতের পক্ষে না বলে কেন সে বিএনপির পক্ষে কথা বলে? এইখানে রহস্যটা কি? সুতরাং আমরা মনে করি এদেরকে আগে গ্রেপ্তার প্রেস কনফারেন্স করে রিজওয়ানাকে রাজ সাক্ষী করতে চেয়েছে, করা উচিত। আমার তো মনে হয় এই যে আমি আপনাকে 3 সংকট বলেছি, মহাসংকটে আছে দেশ, তারেক এইটা হলো রাজনৈতিক সংকট, তার সামনে ভয়াবহ রাজনৈতিক সংকট দেখা দিবে। তাকে বাঁচাইতে পারে একমাত্র আওয়ামী লীগ। বিএনপি কে রাজনৈতিক ভাবে বাঁচাইতে পারে, রাজনৈতিক ভাবে দেশে রাজনৈতিক পরিবেশটা ফিরিয়ে আনার জন্য, রাজনৈতিক দেশটাকে বাঁচাইতে পারে, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে যদি না বাঁচাইতে না পারে, জামাত তাকে গিলে ফেলবে, এটা পরিষ্কার। আর আমি বলছি না আপনার কত আলোচনায় যে যখনই এই একটা অবৈধ হয়ে যাবে, সাথে সাথে শিশির মনির আরেকটা রিট করবে, এই সরকার অবৈধ, নির্বাচন অবৈধ। তখন নির্বাচন অবৈধ যখন চলে আসবে তাহলে ইউনূস সরকারই অবৈধ। ইউনূস সরকারই যদি অবৈধ হয়, তাইলে সবগুলোই রাষ্ট্রদ্রোহ মামলায় পড়তেছে। সরকার অবৈধ দিলে আমাদের চুপ্পু সাহেব যখন সাফারি লাগাই যে রাষ্ট্রপতি হবে এবং বোঝা যাচ্ছে রাষ্ট্রপতি থাকবে, যে তখন চুপ্পু পড়বে প্রথম আসামি। কারণ প্রথম উনি সংবিধান লঙ্ঘন করেছে, শপথ করাইয়া। ওনাকে কিন্তু বলে নাই অন্তর্বর্তী সরকার হওয়ার জন্য, ওনাকে রেফারেন্সটা যদি আমরা ধরে নিলাম, আমরা তো জানি এটা ফলস রেফারেন্স, সঠিক ধরে নেই, দেখেন নাই তিনি সুপ্রিম কোর্টের রেফারেন্স দেখেন নাই। কিসের ভিত্তিতে রেফারেন্স? উনি সেটা না চেক করে শপথ করিয়েছেন। উনি রেফারেন্স বলা আছে আপনি ব্যবস্থা নিতে পারেন, যে কোনো ব্যবস্থা ধরেন না, ওইটা ব্যবস্থা মানে তো অন্তর্বর্তী সরকার না,
সংবিধানের ভিতর থেকে উনি করতে পারতেন। উনি ওয়াকারকে বলতে পারতেন তাইলে স্পিকারকে নিয়ে আসো রাষ্ট্রপতি ইয়ে কইরা প্রধানমন্ত্রী করে সরকার প্রধান, অথবা এইটা বলতে পারতেন ওই সময় যেটা সাত্তার করেছিল, যদিও ছাত্র বাধ্য হয়ে করেছিল, এরশাদকে টাইকা ক্ষমতা দিছিল না, রাষ্ট্রপতি তো এইটা করতে পারতেন যে সংবিধান রাখলেই তো বিপদ, দরকার নেই সংবিধান বাতিল করে দিয়ে সংবিধান স্থগিত করে ওয়াকারে বলতে পারতেন তুমি ক্ষমতাটা নাও। তো উনি তো রাষ্ট্রপতি তার সবটা মৃত্যু সায়েমের মতো, সেইটা উনি করেন নাই। সুতরাং এই যে আপনার একের পর আসবে রেজওয়ানা, এই যে আজকে বলতেছে এমনি বলতেছে না, দুর্নীতির খড়গ মাথার উপরে ঘুরতেছে, আরে কি সুন্দর লাগতো ওরা জন উপদেষ্টা ছিল, এমনিতেই মহিলা সুন্দর, এমনিতেই সুন্দর মহিলা, আরো সুন্দর যৌবন বাড়ে। আচ্ছা মন্ত্রী হইলে বা উপদেষ্টা লোকজনের চেহারা সুন্দর হয়ে যায় কেন আমি বুঝি না, আমি বুঝতে পারি না। অনেকের তো আবার 5 বছর লাগে, কিন্তু এদের তো 18 মাসে, কয়েক মাসেই যেভাবে চেহারা সুন্দর হইলো ভাই, এই চেহারায় বলে দেখবেন নাহিদের পেট, কালকে মহিলার দেখতেছিলাম ভিডিও, মহিলা বলতেছে এর পেট নিয়ে আচরণ করতে পারতেছে না, নাহিদের যে পেট দেখলেই বলা যায় এত তাড়াতাড়ি পেট কি করে বানাইল। আপনি সার্জিসের দেখবেন শোলের বাচ্চার এই পর্যন্ত ফুলে গেছে, হাসনাত চিক চিক করতেছে, কান্না মাসুদ দেখবেন তার চেহারা কি দেব দেবী করতেছে। আপনারা দেখবেন ওই যে আমাদের বলা হয় না হুজুরদেরকে দেখে বলে আল্লাহ নুরানি চেহারা, কিন্তু নুরানি চেহারা হবে না কেন, হুজুরা খায় কি? আপনাকে যদি দাওয়াত দেয় আর যদি মামুনুল হকের দাওয়াত দেয়, আপনার জন্য যে যাহা বরাদ্দ থাকবে মামুনুল হকের স্পেশাল কিছু থাকে, কিন্তু এত তো কষ্ট করতে হয় না ভাই। মোল্লাদেরকে যখন দাওয়াত দেওয়া হয় তখন মোল্লারা কি করে, ওদের জন্য বিশেষ বিশেষ খাবার দেওয়া হয়, এবং এটা প্রত্যেকটা করে কিন্তু। এবং আমার ঘরে আমাদের মসজিদে ইমাম সাহেব খাবার দিতে গেলে সেই বিশেষ বিশেষ খাবার হয়, বুঝছেন? তাইলে তারেকের যে মহাসংকট, 3টা মহাসংকট বললেন আপনি, কি কি মহাসংকট সেগুলো? এটা আমি সংক্ষেপে বলে যে প্রথমত যখন যেটা শুরু হয়েছে আপনার, প্রথমত সাংবিধানিক যে সংকটটা দেখা দিছে, এইটাকে মোকাবেলা করা কঠিন। ওই যে একটু আগে বললাম না সাংবিধানিক সংকটটা কি, এই যে গণভোট রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন না, এই যে জুলাই সনদ আদেশ যারা দিয়েছিল সংবিধান, এটা রাষ্ট্রপতি কোনো অবস্থায় আদেশ দিতে পারে না। সংবিধানের এই জায়গায় উনি যতই বলুন আমি কিছু জানি না, এখন বললে তো হবে না বাপু এখন বললে তো হবে না, এটার জন্য আপনাকে প্রতারণা আসামি করা যেতে পারে। এখন কেন যে আপনাকে করে নাই, আমার ধারণা এটা করা উচিত রাষ্ট্রপতিকে, আদেশ দিতে পারে না। প্রথমত উনি সংবিধান লঙ্ঘন এই জায়গায় করেছেন। আরেকটা আছে, সংবিধানে গণভোট নাই, সেই গণভোট ইনি করেছেন। একজন উদাহরণ দিতে দেখছি গণভোট দিতে হইলে আবার পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে করতে হবে, এটা এই বিধান আছে। কেউ উদাহরণ দিয়েছে এরশাদের সময়, ওই সময় ধরে বাবার সংবিধান স্থগিত ছিল, সংবিধান স্থগিত না করতে সামরিক শাসন দিতে পারে না, এবং সামরিক শাসন থেকে একটা বেসরকারি প্রশাসনে ফিরতে গিয়েই তাকে গণভোট করতে হয়েছিল, মানে প্রেসিডেন্ট হতে হয়েছিল। এই যে সাংবিধানিক সংকট, যে আমার ধারণা যে শিশির উচ্চ আদালত এই 5ম সংশোধনী 7ম সংশোধনী বাতিল করে অবৈধ ঘোষণা করেছে, এবং সাংবিধানিক ভাবে সব করা হয়েছে। এই যে এখন যে সাংবিধানিক সংকট, যেটা আমি একটু আগে বললাম না, শিশির মনি অলরেডি বলে রেখেছে যে গণভোট যদি অবৈধ হয়, জুলাই সনদ আদেশ যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচন অবৈধ। তারেক রহমান নাহিদ তো বলেই দিয়েছে তারেক রহমান অবৈধ প্রধান। শিশির মনির আরেকটা কথা বলার শুরু, বিএনপির পেন্ডোরার বাক্স খুলে যাচ্ছে। ওইটা বলতে ওই যে বললাম না, পেন্ডোরা বাক্স আপনারা খুললেনি, এইটা খুলতেই থাকবে। মানে ওই যে সাংবিধানিক যে জটগুলা তার একটার পর করবে, দেখা যাবে পুরা সরকারি অবৈধ ইউনুসের, ওইটা তো সবাই জানে। এখন হাইকোর্টও হয়েছে বিপদে। হাইকোর্ট এখন কি করবে, বাংলাদেশে হাইকোর্ট যদি স্বাধীন হয় তাইলে শিশির মনির কথা কিন্তু ফেলতে পারবে না, এই জায়গায় পয়েন্ট আছে। কিন্তু যেহেতু বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে, সেটা তারা পার্লামেন্ট বসলে পরে
তারা অনেক কিছু করে ফেলতে পারে, যেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হইলে পরে পিছনের দরজা দিয়ে বলা হবে এইটা তুমি করতে পারবে না, নাহলে মব হয়ে যাবে, ছাত্রদল চলে যাবে ওই জায়গায়। আগে যাইতো তো এনসিপির বুলাবান, এখন যাবে ছাত্রদল। আগে যাইতো ওই যে জামাতের বুলাবান, ছাত্রদল যাবে, বুঝছেন? আপনি কি খবরটা পেয়েছেন? আপনার ভাবিকে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে। ও খালেদা জিয়া, উনি তো পাবেই, জানজুয়ার অধীনে ছিল না উনি? মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করছে না উনি ঢাকা ক্যান্টনমেন্টে? তাই কে এত বড় যোদ্ধা কি কেউ আছে? ফখরুল বলে নাই খালেদা জিয়া মহিলা মুক্তিযোদ্ধা? কিন্তু ঢাকা, এই আপনি সাহস করতে ঢাকা ক্যান্টনমেন্টে তাই লড়াই করছে, সে জানজুয়ার সাথে লড়াই, এমন লড়াই করছে ভাই, সে আর জানজুয়ারে ছাইরা যাইতে পারে নাই। মুক্তিযোদ্ধারা তাই নিয়ে বলছে না আমি ওইখানে যাব না, আমি এইখান থেকে যুদ্ধ করবো। জানজুয়ার সাথে যুদ্ধ করছে, কোথায় যুদ্ধ করছে আমরা তো জানি না। জানজুয়ার সাথে সবকিছু তো বলা যাবে না, লোকজন বুঝে নিয়েন ভাই সে কোন জায়গায় যুদ্ধটা করছে, সে জানজুয়ার সাথে। সেই যে ঘটনা, জিয়া মুক্তিযোদ্ধাদের একটা দলকে পাঠিয়েছে ঢাকায় খালেদা জিয়াকে নিয়ে যাওয়া, এবং মেজর হাফিজ এইটার তত্ত্বাবধানে ছিল। এটা হাফিজ বলেছে। খালেদা জিয়া পর্যন্ত পৌঁছেছে, খালেদা জিয়া যেতে রাজি হন নাই, ওই দলটা পাকিস্তানিদের হাতে মারা গিয়েছে। হ্যাঁ, উনি ওদের হুমকি দিয়েছিলেন দরিয়ে দিবেন, তারপর ওরা মারা গিয়েছে। কিন্তু ভাবে খালেদা ইয়ে পাবে না তো কে পাবে? সংকটে তিনটা, আপনি আর দুইটা বলে নেই। যে অর্থনীতি ইউনুস আমাদেরকে যে এইটা দিল, 1 নম্বর সাংবিধানিক সংকটে ফেলে গেছে উনিশ আমাদেরকে। 2 নম্বর হচ্ছে আমাদের অর্থনীতির সংকটে ফেলে গেছে। অর্থনীতির সংকট তো ফেলে দেশটাকে শেষ করে দিছে। এখন যে মধ্যপ্রাচ্যে যে ইরান যে যুদ্ধটা শুরু হয়েছে, এটা তো এই আমেরিকার কথায় বোঝা যাচ্ছে এক অন্তহীন যুদ্ধ। অলরেডি তার প্রতিরক্ষা মন্ত্রী বলছে এটা অন্তহীন যুদ্ধ। যদি এইভাবে চলতে থাকে ভাই, আমাদের সমগ্র দুনিয়ার অর্থনীতি ধসে পড়বে। আমাদের মতো গরিব দেশগুলো তো এটা যাই না, ওটা সম্ভব। ইউরোপরা হয়তো তার অফিসের কিছু লাইট নিভিয়েছে, আজকে এসপি কমিয়েছেন, এইভাবে বিদ্যুৎটা উনি কম ব্যবহার করবেন। বিদ্যুৎ এইভাবে কয়, বিদ্যুতের আগুন দিতে হবে তো। তেল কই আপনার? তেল লাগবে না, তেল ছাড়া তো ঢুকায় কিচ্ছু করতে পারবে না। তেল লাগবে তো। ওই যে মারে স্বাধীনতা পতাকা যে অনুষ্ঠানে বিদ্যুৎ লাগবে না, সেই আগেই তো তেল শেষ। স্বাধীনতা পতাকা দিয়ে দিবে। এই যে অর্থনৈতিক সংকটে আমরা পড়তেছি, যে রিসেশনে পড়তেছি, এইটা সামলানো বড় কঠিন। এই যে ইউনুসের ফেলে, আরেকটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, যে রাজনৈতিক সংকট সৃষ্টি করে চলে গেছে ইউনুস সাহায্যে। আপনার যদি বিদেশি বিনিয়োগ আনতে হয়, যদি অর্থনীতি চাঙ্গা করতে হয়, সাংবিধানিক সংকটে পেতে তো রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বাংলাদেশে আপনি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারবেন? এই জন্য বললাম এইটা হচ্ছে 3 সংকট, মহাসংকট। এই জন্য এই 3টা কাটিয়ে ওটা আপনার আজকে ঋণ খেলাপের নেওয়া গভর্নর বানায়। কারণ হচ্ছে ঋণ খেলাপির, সে ঋণ খেলাপি করে পয়সা তারেককে দিয়েছে। রহস্যটা রুমিন ফারানা বলতে পারে না, উনি ধন্যবাদ দিয়েছে তারেক রহমানকে। আমি রহস্যটা বলে দিলাম। এই যে ঋণ খেলাপি সে লোকটা, তাকে যে দুনিয়ার কোথাও কোনো ঋণ খেলাপি রেখেও আজ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাইছে জানা নাই ভাই। বাংলাদেশ সবকিছু ইতিহাস সৃষ্টি করতে স্লোগান দিয়ে শিখে গেছে আমাদের খাদি। এটা দুনিয়ার কোথাও এই স্লোগান পাইবেন না। বুরকা পরা মহিলা বলতেছি, সে তার সাহবানীয় স্লোগান, সে বুরকা পরা, সে স্লোগান দিয়ে সাহুয়া মাউয়া। আপনি বুঝেন কি স্লোগান শিখে গেছে? এই যে বাচ্চাদের রেপ করা, এটাও তারা শিখে গেছে। আর কি শিখায় নাই তারা? মব শিখাইয়া গেছে। আরেকটা শিখাইলো তারে ঋণ খেলাপি গাইন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর ইউনুস একটা ডাকাত নিয়ে আসছিল, এই লোকটা এত চমৎকার, আসার পর সবাই বলতো আরে মনসুর কি বালা মানুষ, এটা চোর কাইনা বসাইছিল। তারেক নিয়ে আসছে ডাকাতকে, ইউনুস বসাইছিল চোরকে, তারেক ডাকাতকে। আমার ধারণা যে এটা করার পিছনে, যেমন খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করার পিছনে যুক্তিটা হলো আমেরিকার সাথে যে চুক্তিগুলা, ঠিক না? আর
একে গভর্নর কারণ জন্য তারেককে ঋণ খেলাপি হওয়ার কারণটা হচ্ছে উনি তো আসলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না, এখানে ইউনুস তারেক গভর্নমেন্টে আমেরিকা গভর্নমেন্টের এজেন্ট। আমেরিকার প্রতিনিধিত্ব এজেন্ট হিসেবে কাজ করতেছে এখানে, এটা পরিষ্কার আমেরিকার এজেন্ট সে, বুঝছেন। আপনার এই যে সার্জিস সিলেটে গিয়ে শাহজালালের মাজারে গিয়ে স্লোগান দিয়ে, রাজনৈতিক স্লোগান, আমার তো মনে হয় না আমি কখনো দেখেছি কোন দল এই কাজটা কোনোদিন করেছে। আপনি সার্জিস, নাহিদ এবং ওই যে পাটুয়ারি খবিসটা, সবগুলোই তো খবিস। এইটা মানে উঠান বৈতল বলে না, সিলেটের উঠান বই, এটা উঠান বৈতল, বুঝছেন, এরকম ঠিক ঠিকানা নাই। এই সবগুলা গেছে তাদের একটা ইফতার পার্টি। ওই এখানে সিলেটে গেলে তো সবাই শাহজালালের মাজার যায়, এমনকি রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণাটা তো শুরু করেই ওখান থেকে। আর যে কোনো রাজনীতি নেতা বা মন্ত্রী বা প্রধানমন্ত্রী সিলেটে গেলে শাহজালালের মাজার, শাহফরানের মাজারটা জিয়ারত করে। 65 বছর বয়স হয়ে গিয়েছে ভাই আমার। হ্যাঁ, আমরা যা দেখে এসেছি শাহজালালের মাজারে এবং শাহফরানের মাজারে যারা যায় এরা চুপচাপ যায়, সিন্নি বিতরণ করে, তারপরে আপনার গিলাফদের ধরে কান্নাকাটি করে, তারপর নামাজ পড়ে, মুনাজাত করে, তারপর যখন মাজার থেকে বেরিয়ে আসে, বেরানোর সময় ট্রেডিশনটা কি, যাতে বিয়াদবি না হয়, পিছনে পিছনে ফিরে আসা। মাজারের দিকে দিয়া যতক্ষণ পর্যন্ত ওই মাজারটা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত লোকজন কিন্তু যতক্ষণ পারা যায় লোকজনগুলো পিছনে ফিরে আসে, কারণ বিয়াদবি হয়ে যাবে। আমরা কোনোদিন ওই জায়গায়, ওইখানে আমরা যা ফানাফিল্লা হয়, যারা গান করে ইয়ে করে আমরা দেখেছি, কিন্তু মাজারের ভিতরে না, ওইখানে না, বাহিরে করে, অনেক করে না, এইটাও করে তার সম্মানের সহিত করে। কোনোদিন আমরা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক স্লোগান শুনি না ভাই, শুনতে পাইনি। এই যে এরা ইতিহাস সৃষ্টি শুরু করলো, প্রথমত জুলাই সন্ত্রাস মানুষকে বিভ্রান্ত করলো, কোটা আন্দোলনের কথা বলে, কোটা না মেধা, এক বাচ্চার ভিডিও দেখছিলাম, একটা বাচ্চা কেউ শিখাই দিয়েছে আগে, কোটা না মেধা, বাচ্চা বলতে তোর এটা কোটা না মেধা, বুঝছেন, এই যে কোটা না মেধা বলে যা করলো, মেধার যা সিঁড়ি দেখাই দিয়েছে তারা, মেধা কি আছে, কোটা নাই, আচ্ছা এইটা গেল। তারপরে ওরা উপদেষ্টা হইলো, ইউনুস আইলো, আমি তো জানি না কিচ্ছু। এত বড় বন্ডরে ভাই, দুনিয়াতে বোঝার কথা একটা সৃষ্টি হয় নাই ইনুচ্চার মতো। এত এই স্বরের বাচ্চা, এত ইনুস, এই হবি, এত বন্ডরে বাবা ভাই। এই বন্ড আবার আমেরিকায় গিয়ে বলো মেট্রিক ফটো করে, আমি কিচ্ছু জানি না, আমার ওরা বলছে, আমি বললাম আমি তো প্রথমে রাজি হই নাই, ওরা বললো আমি না হইলে হবে না। এরপরে গেলে কি মেট্রিকুলাস প্ল্যান, সে বললো কি ছাত্ররা তারা বানাইছে, এর অনেক কিছু তো দেখলাম ভাই। বলে এরা কপর দক্ষিণ কোনো পয়সা নাই, চুরের এখন হাজার হাজার কোটি টাকার এই ইয়েতে বসলো, তিনি আমাদের বিসিবি কে ডুবাইয়া দিল ওয়ার্ল্ড কাপে। এই প্রথম আমরা এই শয়তান আসিফ নজরুলের কারণে কেউ খেলা দেখি নাই, এই প্রথম ওয়ার্ল্ড কাপ দেখি নাই, আমরা দেখি নাই, আমরা অংশগ্রহণ করতে পারিনি। আরে আসিফ নজরুল দুই আসিফের ক্রিকেট বোর্ডে ডুবাইছে। আর এইটা একটা যে সজীব ভুইয়া, দেখতেই লাগে জিন্না লাগান, শরীরের লাগান লাগে পাকিস্তানি। আমার ধারণা এর বীর্য পাকিস্তানি, কোনোভাবে না, কোনো পিনাকির মতো। তার চেহারা দেখবেন একেবারে মাথা যখন জিন্না খেপ লাগায়, জিন্না লাগে। এই শরীরের বাচ্চায় এলজিআরডির উপদেষ্টা ছিল, যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল, হাজার হাজার একবার বাড়িতে এই যে ধাওয়ায় আসছিল বীজ উৎপাদন করতে গিয়ে, তার নির্বাচন করার শখ হয় না এলাকায়, দাউদকান্দির না কোন জায়গায় তার বাড়ি, না মুরাদনগরে, আর তো যায় নাই সে, ওই যে ধাওয়ায় আসছিল, আর কিন্তু সে এলাকামুখী হয় নাই, বুঝছেন। এই শহরের বাচ্চা এত চুরি করছে, এই বেলা আপা, এই সন্দীপ লিয়া যা করলো, পরিণীতির নিয়া, সবগুলা চোর। ওয়াহিদ মাহমুদ এদেরও বাড়িবে ভাই, এদেরও বের হবে, সবগুলার বের হইব, বুঝছেন। এই স্বরাষ্ট্রমন্ত্রী আমরা করে যাবো, এদেরকে গ্রেফতার করতে হবে, এদের বিচারের আওতায়। না, আমি যেটা বলতেছিলাম যে না, এরা যে বলতেছিলাম যে নতুন যে সৃষ্টি করে এরা,
এরা একটার পর একটা নতুন এই যে হাজিরা স্লোগান, আমি আগে বললাম শাহজালালের মাজারেও আজকে যেটা করলো, এত বড় বিয়াদবি, এত বড়। প্রথমত তারা মুনাফেক যেটা প্রমাণ দিল, কারণ জামাত জুটে আছে, কিন্তু জামাত কিন্তু ওইখানে এটার বিরুদ্ধে পুরা, তারা গেল ওইখানে, এই যে মুনাফিকিটা করলো, গিয়ে যা করলো, যে স্লোগানটা দিল, সিলেটবাসী স্তম্ভিত, সিলেটবাসী সারা দেশ স্তম্ভিত, কারণ সারা দেশের মানুষ শাহজালালের মাজারে যারা আসে তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আসে, এবং মনে করে এইখানে গিয়ে দোয়া করলে তার নিজের ধর্ম মতে আমার একটা উপকার হবে। সাফরান তো আরো গরম, হ্যাঁ, এই জায়গায় যে এই কাণ্ডটা যে ঘটাইল এরা, আপনি বুঝেন, এটা মানে সিলেটের মানুষ তো স্তম্ভিত, কিন্তু সরকার কিছু বলতেছে না। আমি কেন জানি না, ইউনূস যেমন জিম্বি ছিল এদের কাছে, এরা এত কথা বলে, তারেক জিয়াকে নিয়ে কথা বলে, যাচ্ছে তাই কথা বলে, বিএনপি নিয়ে কথা বলে, এই মির্জা আব্বাসের নিয়ে এত কথা বললো, মির্জা এই যে হাসনাত যে মির্জা আব্বাসের ছেলেকে নষ্ট করতেছে, নাসিরউদ্দিন পাটোয়ারের ছেলেকে নষ্ট করতেছে, এটা ভিডিওটা গভর্নমেন্ট দেখে নাই, তাকে এই কারণে গ্রেপ্তার করা উচিত। এইসব এত কথা বলতেছে, একটার ধরে না, আমি বুঝি না গভর্নমেন্ট তারেক কি তাইলে এদের কাছেও জিম্মি? তাহলে এই যদি অবস্থা হয়, তাইলে তো গণভোটে এই আদালতের রায় ঠিকবে না, ওদের পক্ষে চলে যাবে। আমার তো মনে হচ্ছে ইউনূস তো জম্বি ছিলই, ইউনূসকে তো ওরা বসাইছিল ছাত্ররা, তারেককে তো ছাত্ররা বসায় নাই, তাইলে এত জিম্মি কেন? আমারে বলেন, এত কথাবার্তা এরা বলে। এই যে শাহজাহান এইটার বা এই যে পাপটা করে আসছে না, ফলটা, এদের অবস্থা যে কি হবে আপনি চিন্তা করতে পারেন। এরা ঢাকার বাইরে, আপনি দেখেন নাই একটা অবস্থা, ওই যে নারায়ণগঞ্জে এমপি রে কি করছিল পাবলিক, 2 ঘন্টা আটকে রাখছিলেন। সিলেটের কোন পাড়াগায় যদি যায়, কোন জায়গায় যদি যায়, শহর চাইলে পুলিশ বলা চলে এই বাজারের, কারণ সিলেটেই পিটাই বলুন, একলা বের হোক না, এরা যে বিয়াদবি করে আসছে চিন্তা করা যায় না। সুতরাং এদের পক্ষে ভাই সবকিছু সম্ভব, এরা অনেক কিছুই করতে পারে। এদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত, এদেরকে আইনের আওতায় না আনা আসা পর্যন্ত দেশে শান্তি আসবে না, দেশে গিয়ে কিচ্ছু হবে না, দেশটা শেষ করে দিয়েছে। অনেক ধন্যবাদ সুহাদ ভাই, ভালো থাকবেন। আমরা আগামী সোমবারে আবার আপনার সাথে কথা বলবো। ভালো থাকবেন। যারা দেখছেন ভাই, ভালো লাগলেও কমেন্ট করেন, খারাপ লাগলেও কমেন্ট করেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।